আজকে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে মুনাফা। এই দ্বিতীয় অধ্যায়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমরা খুব সহজ করে বুঝে নেব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে সেটা যে আস্তে আস্তে বাড়ে, এটা কিভাবে হয়? এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? আজকের এই অধ্যায়টা কিন্তু ঠিক এই প্রশ্নেরই উত্তর দেবে। আর শুধু তাই না, আমরা দেখব কিভাবে ব্যাংকের হিসাব নিকাশ থেকে শুরু করে আমাদের প্রতিদিনের কেনাকাটার লাভ ক্ষতি সবকিছুই এই এক কনসেপ্টের সাথে জুড়ে আছে। তো মুনাফার পুরো ব্যাপারটা একদম পরিষ্কার করে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে লাভ ক্ষতির বেসিকটা দেখব, এরপর জানব সরল মুনাফা কি, তারপর চক্রবৃদ্ধি মুনাফার পাওয়ারফুল আইডিয়াটা বুঝব, শেষে এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখব আর জানব আমাদের প্রতিদিনের জীবনে এটা কোথায় কাজে লাগে। প্রত্যেকটা স্টেপ শেষে পুরো বিষয়টা একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো চলুন একদম প্রথম ধাপে চলে যাই, লাভ আর ক্ষতি। যে কোনো ব্যবসা, যে কোনো লেনদেনের একদম গোড়ার কথা কিন্তু এই দুটো জিনিসই। চলুন আগে এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিই। ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, তাই না? একটা জিনিস যে দামে কেনা হলো তার চেয়ে বেশি দামে বেচতে পারলে লাভ, আর কম দামে বেচলে ক্ষতি। কিন্তু এখানে সবচেয়ে জরুরি যে পয়েন্টটা মনে রাখতেই হবে সেটা হলো, লাভ হোক বা ক্ষতি, হিসাবটা কিন্তু সবসময় হবে ক্রয় মূল্যের ওপর, মানে আমি কত দিয়ে জিনিসটা কিনেছিলাম তার উপর ভিত্তি করে। চলুন আমাদের বইয়ের ১৩ পৃষ্ঠার উদাহরণটা দিয়েই ব্যাপারটা বুঝি। ধরুন একজন দোকানদার ৫০ টাকায় ২ হালি ডিম কিনলেন আর বিক্রি করলেন ৫৬ টাকায়। তো লাভ কত হলো? খুবই সোজা, ৫৬ বিয়োগ ৫০ মানে ৬ টাকা। কিন্তু যদি বলি লাভের হার কত, পার্সেন্টেজে কত, মনে আছে তো? হিসাবটা হবে ক্রয় মূল্যের ওপর। তার মানে ৫০ টাকায় লাভ হলো ৬ টাকা। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী ১০০ টাকায় লাভ কত? ঠিক ধরেছেন, ১২ টাকা। তার মানে লাভের হার হল ১২%। লাভ ক্ষতির সাধারণ হিসাবটা তো বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই, অর্থনৈতিক মুনাফার দিকে। আর এর প্রথম ধাপটাই হল সরল মুনাফা বা সিম্পল প্রফিট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ সহজ সরল একটা ব্যাপার। মানে যখন আপনার মূল টাকাটা একটা নির্দিষ্ট হারে বাড়তেই থাকে, সেটাই সরল মুনাফা। সরল মুনাফার মূল আইডিয়াটা হলো, মুনাফাটা সবসময় প্রতি বছর শুধুমাত্র আপনার একদম শুরুর মূলধন বা আসলের ওপর হিসাব করা হবে। ধরেন আপনি ১০,০০০ টাকা ব্যাংকে রাখলেন, তো প্রত্যেক বছর ওই ১০,০০০ টাকার ওপরেই মুনাফা আসবে। মুনাফার পরিমাণটা একদম ফিক্সড থাকবে, বাড়ারও কোনো চান্স নেই, কমারও নেই। আর এই সরল মুনাফার সব অঙ্ক করার জন্য জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখলেই চলে। সেটা হলো I = PRN। দেখতে কঠিন লাগছে? একদমই না। এখানে I মানে হলো ইন্টারেস্ট বা মোট মুনাফা, P হলো প্রিন্সিপাল মানে আমাদের আসল টাকাটা, R হলো রেট অফ প্রফিট মানে মুনাফার হার, আর N হলো সময় মানে নাম্বার অফ ইয়ার্স। ব্যাস, এই একটা সূত্র দিয়েই সরল মুনাফার সব খেলা শেষ। চলুন বইয়ের ১৫ পৃষ্ঠার উদাহরণটা দিয়ে ফর্মুলাটা একটু মিলিয়ে দেখি। ওখানে বলা আছে আসল হলো ৫,০০০ টাকা, মুনাফার হার ১০% আর সময় ৬ বছর। তাহলে আমাদের সূত্র কি বলছে? I = PRN, মানে ৫,০০০ গুণন ০.১, কারণ ১০% মানে ০.১ গুণন ৬। ক্যালকুলেট করলে দেখবেন উত্তর আসছে ৩,০০০ টাকা। এটাই হলো ওই ৫,০০০ টাকার ৬ বছরের সরল মুনাফা। এতক্ষণ তো সরল মুনাফার সোজাসাপটা পথের কথা বললাম, কিন্তু কি হবে যদি আপনার অর্জিত মুনাফাটাও আবার নতুন করে মুনাফা কামাতে শুরু করে? এখানেই আসে ফিন্যান্সের সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াগুলোর একটা, চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড প্রফিট। এটা অনেকটা পাহাড়ের ওপর থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের বলের মতো। যত গড়াতে থাকে তত বরফ জমতে থাকে, আর বলটা বড় থেকে আরও বড় হতে থাকে। সরল মুনাফার সাথে এর মূল পার্থক্যটা ঠিক এখানেই। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর, ধরুন ১ বছর পর যে মুনাফাটা আসলো সেটা আপনার মূল আসলের সাথে যোগ হয়ে যায়। ফলে পরের বছরের জন্য আপনার আসল টাকাটাই কিন্তু বেড়ে গেল, আর তখন মুনাফার হিসাবটাও হবে ওই নতুন বড় আসলটার ওপর। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আপনি শুধু আপনার আসলের উপর মুনাফা পাচ্ছেন না, আপনি আপনার আগের মুনাফার উপরেও মুনাফা পাচ্ছেন। এজন্যই একে বলা হয় মুনাফার ওপর মুনাফা।
আর এই দারুণ জিনিসটা হিসাব করার ফর্মুলাটাও একটু আলাদা। C is equal to P1 plus R whole to the power n। এখানে C দিয়ে বোঝায় সব মিলিয়ে শেষে মোট কত টাকা হলো, মানে চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা দুটো কনসেপ্ট জানলাম, সরল আর চক্রবৃদ্ধি। মুখে তো অনেক কথাই বললাম, কিন্তু বাস্তবে এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কতটা? চলুন এবার একটা সরাসরি তুলনা করে দেখি কে কতটা শক্তিশালী। তুলনা করার জন্য আমরা বইয়ের অনুশীলনী 2.2-এর একটা অঙ্ক নিই। ধরুন ৫,০০০ টাকা 10% মুনাফায় ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো। এখন আমরা দেখব সরল মুনাফার পথে গেলে কি হয় আর চক্রবৃদ্ধি মুনাফার পথ ধরলে কি হয়। দেখুন, সরল মুনাফার ক্ষেত্রে কি হচ্ছে, হিসাবটা সবসময় ওই শুরুর ৫,০০০ টাকার উপরেই হচ্ছে, মানে প্রতি বছর ফিক্সড ৫০০ টাকা লাভ। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার দিকে তাকান, প্রথম বছর ৫০০ টাকা লাভ হওয়ার পর আসলটা হয়ে গেল ৫,৫০০ টাকা। তাই দ্বিতীয় বছরের লাভ হলো ওই ৫,৫০০ টাকার উপর, মানে ৫৫০ টাকা। আসল তখন বেড়ে দাঁড়ালো ৬,০৫০ টাকা। দেখছেন কিভাবে লাভের পরিমাণটাই প্রতি বছর বাড়ছে? আর এই ছবিটা দেখলে পার্থক্যটা এক্কেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ৩ বছর শেষে সরল মুনাফায় মোট টাকা হয়েছে ৬,৫০০, আর অন্যদিকে চক্রবৃদ্ধি মুনাফায় সেই একই টাকা একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৬,৬৫৫ টাকায়। পার্থক্যটা একদম চোখে পড়ার মতো, তাই না? মাত্র ৩ বছরেই দেখুন পার্থক্যটা হয়ে গেছে ১৫৫ টাকা। এখন একবার ভাবুন তো, এই টাকাটা যদি ৩ বছরের বদলে ১৩ বছর বা ২৩ বছরের জন্য রাখা হতো, তাহলে এই ছোট্ট পার্থক্যটা কত বিশাল একটা ব্যবধানে পরিণত হতো। এখানেই চক্রবৃদ্ধি মুনাফার আসল জাদু। আচ্ছা, এত সব অঙ্ক, এত সব হিসাব নিকাশ, কিন্তু প্রশ্ন হলো আমাদের বাস্তব জীবনে প্রতিদিনের কাজে এগুলোর দরকারটা কি? চলুন এবার সেটাই একটু খুঁজে দেখি। আপনি যখন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলেন কিংবা ব্যাংক থেকে লোন নেন অথবা ভবিষ্যতের জন্য কোনো পেনশন স্কিমে টাকা জমান, সব জায়গায় কিন্তু এই মুনাফার হিসাব কাজ করে। এমনকি কোনো শহরের জনসংখ্যা কিভাবে বাড়ছে সেই হিসাবটাও কিন্তু চক্রবৃদ্ধি হারের নিয়মেই হয়। সো এটা শুধু বইয়ের অঙ্ক না, আমাদের চারপাশের ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডটা এভাবেই চলে। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমাদের মাথায় গেঁথে নিতে হবে সেটা কি? সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সাধারণ মুনাফার চেয়ে অনেক অনেক দ্রুত বাড়ে। আর এর কারণটা একটাই, এটা আপনার অর্জিত মুনাফার উপরেও নতুন করে মুনাফা তৈরি করে। তো এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন সবার জন্য থাকল, যদি দীর্ঘমেয়াদের নিজের সম্পদ বাড়াতে হয় তাহলে কোন ধরনের মুনাফা সবচেয়ে বেশি শক্তিশালী? আশা করি আজকের আলোচনাটা আপনাদের সেই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে।